ভরা রেস্টুরেন্টে সবার সামনে একটা অপরিচিত ছেলে আমার কপালে শব্দ করে চুমা দিয়ে শটান হয়ে আমার সামনের চেয়ারে বসে পড়ল। আমি আকস্মিক ধাক্কাটা সামলাতে না পেরে বিস্ময়ে থম মেরে দাঁড়িয়ে রইলাম। মুখটা আপনা আপনি হা হয়ে গেছে। ছেলেটা ঠোঁটে মুচকি হাসি বজায় রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমার পাশে আমার বান্ধবী হতভম্ব চোখে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। ছেলেটার এমন নির্লিপ্ত চেহারা দেখে আমার অস্বস্তির পরিমাণ আরও বেড়ে গেল। রেস্টুরেন্টে সবার চোখ আমাদের দিকে। আমি ধীরে ধীরে অনুভব করলাম আমি লজ্জা পাচ্ছি, ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছি। কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করার ক্ষমতা কোনো কালেরই আমার ছিল না। বেশি কথা বলা আমার পছন্দ না, কিন্তু এই লোকটাকে কিছু বলার প্রয়োজন। অপরিচিত একটা মেয়েকে পাবলিক প্লেসে টুপ করে চুমো খাওয়ার অপরাধে অত্যন্ত 2-4টা বকা হলেও দেওয়া দরকার। কিন্তু লোকটার চাহনি দেখে কিছু বলার ভাষাও যেন হারিয়ে ফেললাম। আশ্চর্য, এই লোকটা এমন করে তাকিয়ে আছে কেন? সিরার ডার্লিং, আমি তোমাকে অনেক মিস করছিলাম, চলো একটা হাত করি। কি সাংঘাতিক কথাবার্তা! আল্লাহ! ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে। আমার গলা বেয়ে ঘাম ছুটে গেল। অতিরিক্ত পানি পিপাসায় পিপাসিত হয়ে আমার গলা শুকিয়ে কাঠ হওয়ার পথে। নির্ঘাত এই লোকটা পাগল। না, এক মুহূর্তে থাকা যাবে না এখানে, নাইলে এই লোক আমাকে আজ মেরেই ফেলবে। আর চোখে একবার রেস্টুরেন্টের দরজার দিকে তাকিয়ে আর একবার অসহায় লোকটার দিকে তাকালাম। এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে চেনে। আমি নিজেও কনফিউশন হয়ে ভাবলাম, আমি কি আদৌ লোকটাকে চিনি? উড়ো রাখা ব্যাগটাকে শক্ত করে আগড়ে ধরে দিলাম একটা ভো দৌড়। এমন দৌড় দিলাম যেন নবাব সিরাজউল্লাহর চিরশত্রু মীর কাসেম আমাকে তলোয়ার নিয়ে তাড়া করছেন। একটা চলন্ত বাসে উঠে সোজা বাড়িতে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। সেই দুপুরবেলা বাড়িতে পৌঁছানোর পর শাওয়ার নিলাম, ঘুমালাম, আম্মুর সাথে গল্প, ছোটো ভাইয়ের সাথে খুনছুটি, এত কিছু করলাম। তবু ওই পাগল লোকটার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। লোকটার ওপর এখন ধীরে ধীরে রাগ লাগছে। প্রতিক্রিয়া এতক্ষণ পর ধীরে ধীরে উদয় হলো। তখন লোকটার সামনে এলে কি হতো? রাগে আপাদ মস্তক জ্বলছে। এত বড় সাহস! চিনি না জানি না, হুট করে চুমো খাবে কেন? রাগের মাথায় পড়াতে মন বসাতে পারলাম না। কপাল কুঁচকে আসে। বারবার লোকটার চাহনি চোখের সামনে ভাসছে। ওই লোকটাকে আরেকবার সামনে পেলে মেরেই ফেলবো। বেয়াদব, অসভ্য ইতর। কাঁদো কাঁদো হয়ে মায়ের সামনে গেলাম। মা, জানো আজকে একটা লোক আমাকে কি করেছে? মায়ের মুখের রং মুহূর্তে পাল্টে গেল। কে কি করেছে? হুঁশ ফিরল আমার। ইস, কী করতে যাচ্ছিলাম আমি? চুমোর মতো একটা লজ্জার ব্যাপারটাকে আমি বলে দিচ্ছিলাম। এমনিতেই মা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে, আর বাবা জানলে তো কলেজে যাওয়াই বন্ধ করে দেবে। হতাশ মুখে মাকে কিছু না বলে নিজের রুমে চলে এলাম। একটু পরে ইপ্তি রুমে এলো, বলল বাবা নাকি আমাকে ডাকছে। বুকে হাতুড়ি পেটানো শুরু হলো আমার। বাবাকে আমি জমের মতো ভয় পাই। বাবা কি এই চুমোর ব্যাপারটা কোনো প্রকারে জানতে পেরেছে? জানলেও জানতে পারেন, কারণ রেস্টুরেন্টের অবস্থান বাবার অফিসের আশেপাশেই। খানিকটা দ্বিধাবোধ নিয়ে বাবার সামনে দাঁড়ালাম। বাবার মুখ গম্ভীর। আমার ভয় হলো খুব, যদিও ওনার মুখ সব সময় এরকমই থাকে। হিম ধরা গলায় বললাম, বাবা আমাকে ডেকেছো? বাবা এত গম্ভীর চোখে তাকালেন। আজ নাকি রেস্টুরেন্টে গিয়েছিলি দুপুরে? কার অনুমতি নিয়ে? বুক ধুকপুক করছে। নির্ঘাত বাবা জানতে পেরেছে আজ আমাকে মেরেই ফেলবে। মাকে বলে গিয়েছিলাম। শিলাও ছিল আমার সাথে। বাবা এবার ধমকে উঠলেন, কিসের মা? আমাকে একবার বলার প্রয়োজন বোধ করনি? কলেজে পড়ো, ছোটো নেই তুমি? বাচ্চা দুটো মেয়ে, অভিভাবক ছাড়াই হুট করে এত দূরে চলে গেলে কোন সাহসে? যদি কিছু হয়ে যেত আমাকে একবার অন্তত ফোন করতে পারতে। যাও পড়তে বসো। এরপর থেকে বাইরে যেতে হলে তোমার মা এবং আমি দুজনের কাছেই পারমিশন নিয়ে বের হবে। জি বাবা। মুখ কালো করে বাবার সামনে থেকে চলে আসলাম। বাবা এইসব ব্যাপারে খুবই স্ট্রেট। ঠিকই বলেছেন তিনি। আজ যদি বড় কেউ আমার সাথে থাকতো তাহলে এমন অপ্রীতি পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আমি আঞ্জুমান সিরাত, ইংলিশ নিয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়ন করছি। আমার ছোট ভাই ইফতি 4র্থ শ্রেণীতে পড়ে। মা, বাবা আর ছোট্ট ভাই, মোট 4 জন সদস্য নিয়ে ছোট্ট পরিবার আমাদের। বাবা সরকারি জীবী আর মা গৃহিণী। বাবা মার শাসনে কোনো কমতি রাখেনি, তবুও ছোট্ট পরিবারে ভালোবাসা কোনো কমতি নেই। এক কথায় হ্যাপি ফ্যামিলি। ছোটোবেলা থেকেই বেশ ভালো ছাত্রী আমি। এই পড়াশোনা চক্কর আর মা।
বাবার চাপে কোনোদিন রিলেশনের মতো একটা সম্পর্কে জড়ানোর সময় সুযোগ হয়নি। টানা 1 মাসের পকেট মানি জমিয়ে আজ দুপুরে আমার বান্ধবী শিলার সাথে শহরে বেশ নামি দামি একটা রেস্টুরেন্টে চাইনিজ খেতে গিয়েছিলাম। সেখানেই ঘটল অঘটন। এক অর্ধপাগল লোক আমার গালে চুমো দিয়ে আরও বলে, ডার্লিং চলো হাট করি। ভয়ে আমার কলিজা এতটুকু হয়ে গিয়েছিল তখন। এমন সিচুয়েশনে পড়তে হবে আমি কখনো ভাবতেও পারিনি। একরাশ চিন্তা নিয়ে কম্পমান হতেই শিলাকে কল করলাম। বেচারির কী অবস্থা কে জানে। প্রথম রিংয়ে রিসিভ করলো সে। কাঁদো কাঁদো গলায় বললাম, হ্যালো শিলা, আমার কি হবে এখন? খুব ভয় করছে রে। আমাকে তখন একা বাঘের খাঁচায় ফেলে এখন জিজ্ঞেস করছিস কি হবে? প্লিজ এভাবে বলিস না। শিলার ব্যবহার বরাবরই ওই রকম, ভালো করে কারো সাথে কথা বলে না, বললেও ঘ্যাট ঘ্যাট করে বলে। আমার বেশিরভাগ সমস্যা শিলাই সলভ করে। ভয়ের এখন কি দেখছিস? ওই ছেলেটা কি করেছে জানিস? জোর করে তোর নাম্বার নিয়েছে। কি, তুই দিয়ে দিতে পারলি নাম্বারটা? না দিয়ে কি করব? হুমকি দিচ্ছিল আমাকে, গান দিয়ে নাকি শ্যুট করবে। ভয়ের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে লাগলো। তুই গুলি দেখছিলি? না দেখিনি, তবে আমার মনে হয়েছে লোকটা মিথ্যে বলেনি। দোস্ত কি করবি, কিছু ভেবেছিস? ভাবার কিছু নেই। আমি এখনই মোবাইল সুইচ অফ করে রাখবো। বিকেল থেকে আননোন নাম্বার থেকে কল আসছে আমার মোবাইলে। শিলার কল কেটে আমি মোবাইলটা বন্ধ করে রাখলাম। হতে পারে ওই আননোন নাম্বারটা ওই পাগল লোকটার। ওই লোকটাকে এই জীবনে দেখছি বলে মনে হচ্ছে না। তাহলে এই সব করার মানে কি? আমার নাম্বার দিয়ে কি করবে? দেখতে তো ভদ্রই মনে হচ্ছিল, কারণ লোকটা রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢোকার সময়ই আমার নজরের দিকে যায়। বেশ লম্বা চওড়া, বেশ স্বাস্থ্যবান, স্যুট বুট পরে সাহেব সেজে এসেছিল। শেষে কিনা এমন একটা অভদ্র কাজ করলো। এখন যদি আম্মু কোনোভাবে ব্যাপারটা জেনে যায়, আমার বিয়ে কনফার্ম করেই ছাড়বে। আমি এখন বিয়ে করতে চাই না। টেনশনে আমি সারা রাত ঘুমাতে পারলাম না। এক প্রকার ছটফট করেই কাটিয়ে দিলাম। এক অজানা ভয়ে বুক দুরু দুরু করে কাঁপছিল। যতবার চোখের সামনে ঘুম লেগে আসছিল, ততবারই মনে হয়েছে এই বুঝি কেউ আমার গালে চুমু দিল, এই বুঝি সর্বনাশ হলো। সারা রাত 2 গালে হাত রেখে কাটিয়ে দিলাম আমি। মনে মনে হাজারবার প্রার্থনা করতে লাগলাম, আর কোনো দিনও যাতে ওই লোকটার সাথে দেখা না হয়। যদি দেখা হয়, হয়তো এর চেয়েও ভয়াবহ কাজ করে বসবে লোকটা। আর আমিও কোনো প্রতিবাদ করতে পারবো না। কেন যে এই প্রতিবাদ করে সরাসরি কিছু বলার ক্ষমতা দেয়নি আল্লাহ। এখন আমার রাগ লাগছে। পরের পর্বটি পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।